দর্শক, সিলেটে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহু এবং শাহ পরান রাদিয়াল্লাহু আনহুর মাজার জিয়ারত করে একটি হোটেলে এই মুহূর্তে সাংবাদিকদের সাথে কথা বলছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। উপহার দিতে সক্ষম হবে, আমি এইটুকুই বলতে চাই। শুধু আবারও এইটুকু বলতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি আমাদের শুধুমাত্র বিএনপির নেত্রী ছিলেন না, তিনি সমগ্র বাংলাদেশের নেত্রী ছিলেন এবং বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তিনি তার সমস্ত জীবনটাই উৎসর্গ করেছেন। তার রাজনৈতিক জীবনের পুরোটাই হচ্ছে গণতন্ত্রের জন্য সংগ্রাম করা। সেই সংগ্রাম তিনি করেছেন এবং সেই সংগ্রামের মধ্য দিয়ে আমাদের মাঝ থেকে চলে গেছেন। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করতে চাই যে তার চলে যাওয়াটা হয়েছে একটা রাজকীয় চলে যাওয়া। এই দেশের মানুষ যে তাকে কত ভালোবাসত তার প্রমাণ আমরা দেখেছি। এই 30 তারিখে তার জানাজার মধ্য দিয়ে আমরা সেটা লক্ষ্য করেছি। আমরা সবাই তার আত্মার মাগফিরাতের জন্য কামনা করব এবং তিনি যে লক্ষ্যে আন্দোলন করেছেন, কারা নির্যাতন ভোগ করেছেন, কষ্ট করেছেন, অর্থাৎ একটি গণতান্ত্রিক বাংলাদেশ তিনি দেখতে চেয়েছিলেন, সেই বাংলাদেশ যেন আমরা তাকে উপহার দিতে পারি, সেটাই হবে আমাদের একমাত্র লক্ষ্য। আজকে এই সময়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়। এই সময়টা আমাদের জাতির জীবনে একটা ক্রান্তিকালের মতো। আমরা যদি ফেল করি একটা সুষ্ঠু অবাধ নির্বাচন করতে, গণতন্ত্রে ফিরে যেতে, তাহলে জাতিগতভাবে আমরা ফেল করব। সুতরাং আমাদেরকে অত্যন্ত সাবধানে পা ফেলতে হবে। আমাদের কোনো প্রভোকেশনে পা দেওয়া উচিত হবে না। আমাদের এমন কোনো কাজ, রাজনৈতিক কাজ করা ঠিক হবে না যে সমস্ত কাজগুলো আমাদের এই উদ্দেশ্যকে ব্যাহত করতে পারে। আমি সবশেষে সকলের কাছে, সব রাজনৈতিক দলগুলোর কাছে এই আহ্বান জানাতে চাই, আসুন আমরা সবাই মিলে অন্তত যে সুযোগটা আমরা পেয়েছি সেই সুযোগটাকে আমরা কাজে লাগাই। একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে দেশকে গণতন্ত্রের যে দ্বার, সেই দ্বার থেকে অতিক্রম করে গণতন্ত্রের প্রতি এগিয়ে যাই এবং একটা গণতান্ত্রিক পার্লামেন্ট নির্মাণ করি, নির্বাচন করি, একটা গণতান্ত্রিক সরকার আমরা গঠন করি। এই হোক আমাদের আগামী দিনের লক্ষ্য। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম। যদি কোনো প্রশ্ন থাকে। জি, আমি একটু জানতে চাচ্ছি যে এক মাস আর 7 দিন সময় বাকি আছে নির্বাচনে। এখন সর্বশেষ নির্বাচনের পরিস্থিতি কেমন মনে হয়? আমার কাছে আপনার নির্বাচনের পরিস্থিতি বেশ আশাব্যঞ্জক মনে হয়। এই জন্যে যে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে যারা কিছুদিন আগেও বলতেন যে এটা না হলে নির্বাচন হতে দেব না, এটা না হলে নির্বাচন হবে না, সেই সমস্ত রাজনৈতিক দলগুলো কিন্তু নির্বাচনে অংশ নিচ্ছেন। তারা ইতিমধ্যেই তাদের প্রার্থী ঘোষণা করেছেন এবং নির্বাচনের নমিনেশন ফাইল করেছেন এবং ছাঁটাই বাছাই অংশ নিচ্ছেন। সেই দলগুলো কিন্তু এখন নির্বাচন প্রক্রিয়াতে নেমে পড়েছেন। সুতরাং সেই দিক থেকে আমি মনে করি যে নির্বাচনের বাধাগুলো অনেকটা দূর হয়ে গেছে। শুধুমাত্র গুটি কতক বা কিছু একটি মহল আপনার চেষ্টা করছে এর মধ্যে আপনার কিছু আন্দোলন সৃষ্টি করার জন্যে। আমার মনে হয় না যে এটা আপনার শেষ পর্যন্ত টিকে থাকবে বা তারা তাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য তারা ওই পথ ছেড়ে দিয়ে আপনার যেটাকে আমরা বলি যে আপনার কনস্টিটিউশনাল পথ বেছে নেবে এবং সেটাই হবে সঠিক সিদ্ধান্ত। সিলেটে সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলছেন বিএনপি মহাসচিব। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে। চলে যাচ্ছি অন্যান্য সংবাদে। হেভিওয়েট প্রার্থী জামায়াতের হামিদুর রহমান, বিএনপি জোটের মাহমুদুর রহমান মান্না ও স্বতন্ত্র তাসনিম জারার মনোনয়ন বাতিল হয়েছে। যদিও সবাই আপিল করবেন আর সোমবার থেকে শুরু হবে সেই প্রক্রিয়া। এদিকে কোনো রিটার্নিং কর্মকর্তার ভূমিকার সমালোচনা করেছে জামাত। ২৫০০-এরও বেশি আবেদনের বিপরীতে রবিবার পর্যন্ত বাতিল হয়েছে ৪১১টি। এর মধ্যে বিএনপির ৩টি আর জামাতের ৬টি। ফারজানা আক্তারের প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিন আজ। সারা দেশে ৩০০ সংসদীয় আসনে মোট ২৫৮২টি মনোনয়নপত্র জমা পড়েছে।
ফেনী 1 আসনে বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে বিএনপির বিকল্প প্রার্থী রফিকুল আলম মজনুর প্রার্থিতা বৈধ বলে ঘোষণা করেছে জেলার রিটার্নিং কর্মকর্তা। ফেনী 3 আসনে বৈধ হয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টুর মনোনয়ন। গাজীপুর 2 আসনে 8 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এর মধ্যে বিএনপির এম মঞ্জুরুল করিম রনি ও জামায়াতের মোহাম্মদ হোসেন আলী, এনসিপি প্রার্থী আলী নাসের খানের মনোনয়ন বৈধ হয়েছে। ভোলায় 4 আসনে ইসলামী আন্দোলনের আবুল মোকাররম মোহাম্মদ কামাল উদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ রফিকুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া এই আসনে 5 জনের প্রার্থিতা বৈধ করা হয়েছে। ঢাকা মহানগরের 15টি আসনে 194 জন মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে বাতিল করা 63 জনের। জামায়াতের 1 জন প্রার্থী সহ 2 জনের মনোনয়ন স্থগিত করা হয়েছে। আর ঢাকা 13 ও 15 আসনে 20টির মধ্যে 12টির বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার। ঢাকা 13 ও ঢাকা 15 আসনে মোট 8 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মনোনয়নপত্র বেসিক্যালি 1% ভোটারের গড়মিল, সরকারি চাকরি হতে অবসর গ্রহণের 3 বছর অতিবাহিত না হওয়া, হলফনামার বিভিন্ন ত্রুটি, মনোনয়নপত্র যথাযথভাবে বিশেষ করে 3য় অংশ পূরণ না করা ইত্যাদি কারণে মনোনয়নপত্রসমূহ বাতিল করা হয়েছে। হেভিওয়েট প্রার্থীদের মধ্যে ঢাকার 1টি আসনে মনোনয়ন বাতিল হয় স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার। আর কক্সবাজার 2 আসনে জামায়াতের সহকারী সেক্রেটারি হামিদুর রহমান আজাদের। বাতিল হয়েছে বগুড়া 2 আসনে মাহমুদুর রহমান মান্নারও। যাদের মনোনয়ন বাতিল বা স্থগিত হয়েছে তারা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন 5 থেকে 9 জানুয়ারি পর্যন্ত। শুনানি চলবে 10 থেকে 18 জানুয়ারি। এদিকে এক বিবৃতিতে জামায়াত দাবি করেছে কোনো রিটার্নিং কর্মকর্তা উদ্দেশ্যপ্রণোদিতভাবে যোগ্য প্রার্থীদের মনোনয়ন আবেদনও বাতিল করেছে। ফারজানা আক্তার, 71, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিন আজ। চলমান কার্যক্রম শেষে মোট বৈধ এবং বাতিল মনোনয়নপত্রের সংখ্যা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সোমবার প্রার্থিতা বাতিলে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল শুরু হবে। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে দেখে নেব প্রতিবেদন। চট্টগ্রাম 9 আসনের জামায়াতের প্রার্থী ডাক্তার AKM ফজলুল হকের মনোনয়ন বাতিল করা হয়েছে। একই আসনের বিএনপির প্রার্থী আবু সুফিয়ানের প্রার্থিতা বৈধ হয়েছে। চট্টগ্রাম 15 আসনে জামায়াতের শাহজাহান চৌধুরী ও বিএনপির নাজমুল মোস্তফা আমিনের প্রার্থিতা বৈধ হয়েছে। জেলা আমির সাহেব সহযোগিতা করেছেন আর আমার প্রস্তাবকারী ইসাক ভাই জনগণের পক্ষ থেকে প্রস্তাব করেছেন। আই ভেরি থ্যাঙ্কস এন্ড ভেরি গ্রেটফুল। এবং চিকিৎসা, স্বাস্থ্য সব দিকে উন্নয়নের জন্য সেই 31 দফার আলোকে আমরা দেশকে গড়ে তুলব। গাজীপুর 2 আসনে 8 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এর মধ্যে বিএনপির এম মঞ্জুরুল করিম রনি ও জামায়াতের মোহাম্মদ হোসেন আলী, এনসিপি প্রার্থী আলী নাসির খানের মনোনয়ন বৈধ হয়েছে। ফেনী 1 আসনে বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে বিএনপির বিকল্প প্রার্থী রফিকুল আলম মজনুর প্রার্থিতা বৈধ বলে ঘোষণা করেছে জেলার রিটার্নিং কর্মকর্তা। ফেনী 3 আসনে বৈধ হয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টুর মনোনয়ন। ভোলা 4 আসনে ইসলামী আন্দোলনের আবুল মোকাররম মোহাম্মদ কামাল উদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ রফিকুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া এই আসনে 5 জনের প্রার্থিতা বৈধ করা হয়েছে। জামালপুর 5 সদর আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন সহ 8 জনের মনোনয়ন বৈধ হয়েছে। কুড়িগ্রাম 3 আসনে স্থগিত হওয়া জামায়াতের প্রার্থী মাহবুবুল আলম সালেহির মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মানিকগঞ্জ 1 আসনে স্বতন্ত্র প্রার্থী আব্দুল আলী ব্যাপারী এবং জনতার দলের প্রার্থী মোহাম্মদ শাহজাহান খানের মনোনয়ন বাতিল হয়েছে। শান্তা ইসলাম, 71। রাষ্ট্র পরিচালনায় যাওয়ার সম্ভাবনার কারণে বিএনপি দ্রুত নির্বাচন চায় এমন বয়ান সত্য নয় বলে মন্তব্য করেছেন দলের নেতা নজরুল ইসলাম খান। রাজধানীর গুলশানে বিএনপি নির্বাচনী অফিসে বৈঠক শেষে এই মন্তব্য করেন তিনি। জনগণের ক্ষমতায়ন নিশ্চিতে সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করছে বিএনপি, এমন কথাও বলেন নজরুল ইসলাম খান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথমবারের মতো এই বৈঠকে বসে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি। এর আগে গত 1 জানুয়ারি রাতে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে চেয়ারম্যান এবং জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভিকে সদস্য সচিব করে 41 সদস্যের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে বিএনপি। কিছু রাজনৈতিক দল তো আছে যাদের প্রতি জনগণের ক্ষোভ এবং ক্রোধ আছে,
দেশের আইনে, প্রচলিত আইনে কিছু রাজনৈতিক দলের তৎপরতা বন্ধ আছে, নিষিদ্ধ আছে। কাজে তারা তো নির্বাচনে অংশগ্রহণ করার আইনগত সুযোগ নাই। সেরকম না থাকলে পরে তার অংশগ্রহণ না করাটাকে অংশগ্রহণমূলক নির্বাচনের পথে বাধা বা ব্যতিক্রম বলে মনে করা যায় না। আমাদের কথায় বা কাজে আমরা কিছু গোপন রাখতে চাই না। আর সেভাবে যদি আমরা বিজয়ী হই, তাহলেই শুধু আমরা জনগণের সহযোগিতা নিয়ে দায়িত্ব পালন করতে পারব। আমাদের এই সৎ সাহস আছে যে আমাদের কোনো কৌশল নেওয়ার প্রয়োজন হবে না। টি-20 বিশ্বকাপ খেলতে ভারত যাবে না বাংলাদেশ। দুপুরে বোর্ড পরিচালকদের নিয়ে হওয়া সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পরই নড়ে চড়ে বসেছে সরকার। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে এসেছে কঠোর নির্দেশনা। এরপরই কেন মোস্তাফিজকে বাদ দেওয়া হলো তা নিয়ে জানতে চেয়ে আইসিসিকে চিঠি দেয় বিসিবি। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-20 বিশ্বকাপে ক্রিকেটারদের নিরাপত্তা পরিকল্পনা নিয়ে জানতে চেয়েছে বিসিবি। শুধু ক্রিকেটার নয়, সমর্থক, গণমাধ্যম কর্মী ও স্পন্সরদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 20 দলের আসন্ন আসরের গ্রুপ পর্বে বাংলাদেশের 3টি ম্যাচ রয়েছে কলকাতার ইডেন গার্ডেন্সে, অপর একটি ম্যাচ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। আইপিএলে রাজনীতিকে টেনে আনা উচিত হয়নি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি জানান, বাংলাদেশে আইপিএল এর সম্প্রচার বন্ধের যে দাবি উঠেছে তার আইনি ভিত্তি যাচাই করছে সরকার। সচিবালয়ে বিএসআরএফ এর মত বিনিময় সভায় উপদেষ্টা একথা বলেন। এদিকে নিজ দফতরে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্ক আর রাজনীতি দুটি আলাদা বিষয়। শারমিন নীরা রিপোর্ট। ঘোষিত তফসিল অনুযায়ী 12 ফেব্রুয়ারি হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের পরিবেশ ঠিক আছে কিনা এবং পুলিশ কতটা সক্রিয় হয়েছে সে বিষয়ে জানতে চাওয়া তথ্য সম্প্রচার উপদেষ্টার কাছে। পুলিশকে একটা পর্যায় পর্যন্ত অ্যাক্টিভেট করা গেছে, কিন্তু এখন আসলে নানান রকম জায়গা থেকে যে চ্যালেঞ্জগুলো আসছে, আমাদেরও সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে আরো বাড়তি পদক্ষেপ নিতে হচ্ছে। রবিবার সচিবালয়ের সাংবাদিকদের সংগঠন বিএসআরএফ এর সংলাপে তথ্য উপদেষ্টা আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সেই বিষয়টিও পরিষ্কার করেন। বিচার কার্য শেষ না হওয়া পর্যন্ত তাদের রাজনৈতিক কার্যক্রম যেহেতু স্থগিত এবং নির্বাচনের কাজগুলো তো শুরু হয়ে গেছে, এগুলো তো এখন যাচাই বাছাই করে প্রার্থী তালিকা চূড়ান্ত হয়ে যাবে, কাজে এই প্রশ্ন তো এখন একটা অবান্তর প্রশ্ন। বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ দেওয়া প্রসঙ্গে আইন উপদেষ্টা দেশে আইপিএল সম্প্রচার বন্ধের আহ্বান জানিয়েছেন। বিষয়টিকে কিভাবে দেখছেন তথ্য উপদেষ্টা, সেই সাথে এই বাস্তবতায় ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক কেমন হবে সেই জবাবও দিলেন রিজওয়ানা হাসান। বাংলাদেশের একটা খেলোয়াড়কে নিশ্চিত করার পরে তাকে রাজনৈতিক যুক্তিতে, যেটা আমরা পত্রপত্রিকায় দেখেছি, বলা হচ্ছে যে ওকে নেওয়া হবে না। তো এইরকম সিদ্ধান্তের প্রেক্ষিতে আমাদের দেশের জনগণেরও তো মনে একটা আঘাত লাগে, তাদের মধ্যেও একটা প্রতিক্রিয়া হয়। সেরকম জায়গায় আমাদেরকেও একটা অবস্থান নিতে হবে। আমরা সেই অবস্থানের আইনগত ভিত্তি এবং প্রক্রিয়া যাচাই বাছাই করছি এবং করার পরে আমরা একটা বিফিটিং পদক্ষেপ গ্রহণ করব। এদিকে খাদ্য মজুদ নিয়ে এক সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে খাদ্য উপদেষ্টা বলেন, ভারত থেকে চাল আমদানি বন্ধ করা হবে না। বাণিজ্য ও রাজনীতি আলাদা বলেন তিনি। বাণিজ্যর সাথে আমরা রাজনীতিকে করি না। ভারত থেকে চালটা আমরা আমদানি করি টাকায়, মানে আমাদের যেটাই বলেন তারাও এটা বিক্রি করে। বাজারটা কিন্তু ক্রেতা এবং বিক্রেতা উভয়ের প্রয়োজন হয়। বিক্রেতা বাজারে আসতে হবে, তা বিক্রি করা দরকার আছে, আমরাও বাজারে আমাদের কেনা দরকার আছে। ঠিক তেমনভাবে আমরা ভারত থেকে চাউল আমদানি বা যেসব জিনিস আমদানিটাকে আমরা রাজনৈতিকভাবে আমরা দেখি না। উপদেষ্টার দাবি, গেল 5 বছরের মধ্যে বর্তমানে সবচেয়ে বেশি খাদ্য সামগ্রী মজুদ আছে, যার পরিমাণ প্রায় 20 লাখ মেট্রিক টনের বেশি। 20,27,420 টন। শারমিন নীরা, 71, ঢাকা। প্রথমে আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া, এরপর ভারতের মাটিতে বিশ্বকাপের ম্যাচ না খেলতে বাংলাদেশের চিঠি। একজন বিশ্লেষক বলছেন, সম্পর্ক ভালো করার সময় এ ধরনের কর্মকাণ্ড উচিত নয়। এদিকে ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যান শশী থারুর মনে করেন,
সব প্রতিবেশী থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করছে তার দেশ। বিস্তারিত সুফিয়ান ফারাবির রিপোর্টে। কোনো কারণ উল্লেখ না করে আইপিএল থেকে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বাদ দিতে কলকাতা নাইট রাইডার্সকে চিঠি দেয় বোর্ড অফ কাউন্সিল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। এতে দুই দেশেই মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ভারতের জাতীয় সংসদের পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান ডক্টর শশী থারুর বলেন, ক্রিকেট আর রাজনীতি একসঙ্গে জড়ানো উচিত নয়। মুস্তাফিজুর রহমান একজন ক্রিকেটার। সংখ্যালঘু নির্যাতনের যে বিষয়টি সামনে আসছে এর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। ঘৃণাত্মক মন্তব্য বা হামলা করার সাথে তার কোনো সম্পর্ক নেই। তিনি শুধুমাত্র একজন খেলোয়াড়। আমরা যদি আমাদের সকল প্রতিবেশীকে দূরে সরিয়ে দেই বা তাদের সঙ্গে না খেলার সিদ্ধান্ত নেই, তা যুক্তিসঙ্গত হবে না। আমাদের সবার হৃদয় বড় করা দরকার, চিন্তাতেও আনা দরকার প্রশস্ততা। খেলাধুলা ও সাংস্কৃতিক বিষয়ের সঙ্গে রাজনীতিকে জড়ানো উচিত নয়। অন্যদিকে ঘটনাটি অপ্রত্যাশিত মনে করছেন বাংলাদেশের বিশেষজ্ঞরাও। বিষয়টি ভারতের একক সিদ্ধান্ত হলেও এর সমালোচনা করছেন তারা। পলিটিক্যাল রিলেশনশিপ শুড নট এফেক্ট স্পোর্টস, কালচার, মিউজিক। হ্যাঁ, এগুলোর নিজস্ব একটা আলাদা পলিটিক্স আছে। সো উই শুড লেট স্পোর্টস গ্রো দ্য ওয়ে গ্লোবাল স্পোর্ট ইজ গ্রোয়িং। হ্যাঁ, তো ওখানে যদি আমরা পলিটিক্স টেনে আনি, হ্যাঁ, দ্যাট উইল হ্যাভ আ লং টার্ম ব্যাড ইমপ্লিকেশন। হ্যাঁ, এটা আমাদের খেলাধুলার বা অন্যান্য সাংস্কৃতিক অঙ্গনেও আমি বলবো যে একটা নেতিবাচক প্রভাব ফেলবে। আর সরকারি পর্যায়ে প্রতিক্রিয়া দেখানোর যে কোনো প্রচেষ্টাকে পরিহার করার অনুরোধ পররাষ্ট্র বিশেষজ্ঞদের। এতে সম্পর্ক আরও খারাপ হওয়ার সম্ভাবনা দেখে তারা। এই গ্রোথকে বাধা দেওয়ার জন্য হয়তো এগুলো করা হতো। সুফিয়ান ফারাবি, ৭১, ঢাকা। মোবাইল ফোন ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর কারওয়ান বাজার ও হাতিরপুল এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। আর আন্দোলনকারীদের ছোড়া ইট পাটকেলে আহত হন অন্তত ১৫ জন পুলিশ। এ সময় আটক করা হয় বেশ কয়েকজনকে। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। মোবাইল ফোন ব্যবসায়ীদের সড়ক থেকে সরাতে না পেরে পুলিশের এই অ্যাকশন। দফায় দফায় সাউন্ড গ্রেনেড নিক্ষেপ আর ধাওয়া পাল্টা ধাওয়া। মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হয় কারওয়ান বাজার থেকে হাতিরপুল পর্যন্ত। কয়েক দফায় চলে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া। ব্যবসায়ীদের ইট পাটকেলে জবাবে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। দুপুর ১২টার পর শুরু হওয়া এই উত্তেজনা চলে দুপুর ২টা পর্যন্ত। গুরুত্বপূর্ণ এই সড়কের আশেপাশে ছড়িয়ে পড়ে আতঙ্ক। আটক করা হয় বেশ কয়েকজনকে। পুলিশ বলছে অনেক বোঝানোর পরও কথা শোনেননি ব্যবসায়ীরা। আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করেছি, সতর্ক করেছি, তারপরে ওনারা যখন এখান থেকে যাচ্ছিলেন না, পরবর্তীতে আমরা ওয়াটার ক্যাননের মাধ্যমে পানি দিয়ে আমাদের যে সাউন্ড গ্রেনেড, গ্যাস সেল দিয়ে আমরা তাদেরকে এখান থেকে ডিসপার্স করি। এর আগে কয়েক দফা দাবিতে সকালে কারওয়ান বাজারের সার্কফোয়ারা মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি শুরু করেন মুঠোফোন ব্যবসায়ীরা। তো ৩১ মার্চ পর্যন্ত যেটা সিম ঢুকানো হবে ওইটা পরবর্তীতে আর কোনো কিছু সমস্যা হবে না। নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না, কিছুই করতে হবে না। কিন্তু সরকার কি করলো, তাদের ওয়াদা ভঙ্গ করে ১ তারিখই এনইআর চালুর নামে আমাদের এই মোবাইলে সিম ঢুকালে চলে না, বিচ্ছিন্ন। আবারও আন্দোলনকারীরা রাস্তা অবরোধ করতে পারে বলে তথ্য থাকার কথাও জানায় পুলিশ। মোহন ইসলাম, ৭১, ঢাকা। বাংলাদেশের অন্যতম বড় উপজেলা ফটিকছড়ি। এই উপজেলার নারী ভোটাররা একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের অপেক্ষায় রয়েছেন। তাদের আশা, নির্বাচিত সরকার নারীদের দেশের উন্নয়নের সমান অংশীদার হিসেবে গণ্য করবে। এস.এম. মোর্শেদ মুন্নার তথ্য ও ছবিতে প্রতিবেদন। ফটিকছড়ি উপজেলায় প্রথমবারের মতো ভোটার হওয়া জান্নাত, তুষ্টি আর প্রেমা দাসদের মতো কলেজ পড়ুয়ারা এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখেন যেখানে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। এই উপজেলার নারীদের প্রত্যাশা, আসন্ন নির্বাচনে সাধারণ মানুষ যেন কোনো ভয় ভীতি ছাড়াই সুশৃঙ্খল পরিবেশে তাদের ভোট দিতে পারে। এমন একটি সরকার আসুক যাদের কাছে সবাই তাদের অধিকারের কথা বলতে পারবে এবং অধিকারের লক্ষ্যে লড়তে পারবে। সমান কাজের বিনিময়ে তারা সমান মর্যাদাটুকু পাচ্ছে না। আমি চাই এই সব দূরীভূত হবে এবং ধর্ম, বর্ণ এবং লিঙ্গ ভেদ ভুলে যাতে
সমান অগ্রাধিকার নারীরা পায়। বাংলাদেশে এমন একটি নির্বাচন চাই যেখানে আমাদের সমাজের নারীরা নিরাপত্তা পাবে। নির্বাচিত সরকার নারীদের কেবল সুবিধাভোগী নয়, বরং দেশের উন্নয়নের সমান অংশীদার হিসেবে গণ্য করবে, এমনটাই প্রত্যাশা এলাকার নারীদের। যেখানে তথ্য প্রযুক্তির শিক্ষায় শিক্ষিত হয়ে নারীরা দক্ষ মানব সম্পদে পরিণত হবে। নারী হিসেবে এমন একটি সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন চাই যেখানে আমাদের অধিকার, নিরাপত্তা এবং উন্নতির বিষয়গুলো অগ্রাধিকার পাবে। দুর্নীতিমুক্ত একটি সমাজ গঠন করতে হবে। নারীকে অবশ্যই তথ্য প্রযুক্তি নির্ভর দক্ষ মানব সম্পদে তৈরি করতে হবে। এলাকার অন্যান্য পেশাজীবী নারীরাও চান ঘরে, বাইরে এবং কর্মক্ষেত্রে পূর্ণ নিরাপত্তা। বিশেষ করে সমাজ থেকে ধর্ষণ, নারী নির্যাতন এবং বাল্যবিবাহের মতো সমস্যাগুলো কঠোরভাবে প্রতিরোধ করা হবে, এমন অঙ্গীকার চান তারা। নারী পুরুষ সমান অধিকার, কিন্তু প্রত্যেকের যোগ্যতা মোতাবেক যাতে প্রত্যেকটা কাজে তারা সফল হতে পারে, এই আশাবাদ ব্যক্ত করছি। নারী পুরুষের সমতার মর্যাদা নিশ্চিত হলে একটি ন্যায়ভিত্তিক, টেকসই, সমৃদ্ধ রাষ্ট্র গড়ে উঠবে। ফটিকছড়ির বিভিন্ন শ্রেণী পেশার নারীদের প্রত্যাশা একটি দুর্নীতিমুক্ত সমাজের, যেখানে নির্বাচিত প্রতিনিধিরা সব বিষয়ে জবাবদিহিতার আওতায় আসবে। হাসিবা আলী বর্ণা, ৭১। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতারা। সবাই আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ভেনেজুয়েলার যুক্তরাষ্ট্রের আগ্রাসন উদ্বেগের। এই অবস্থায় জাতীয় স্বার্থ রক্ষায় দেশটির সব পদক্ষেপ প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে মস্কো। ভেনেজুয়েলার মার্কিন আক্রমণ আঞ্চলিক অখণ্ডতার স্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছে। আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে স্প্যানিশ পররাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি শান্তিপূর্ণ সমাধানের জন্য প্রয়োজনে মধ্যস্থতাকারীর কাজ করার আশা প্রকাশ করেছে স্পেন। এছাড়া যুক্তরাষ্ট্রের আগ্রাসনের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে কিউবা, কলম্বিয়া সহ বিভিন্ন দেশের প্রধানরা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ তৈরি হওয়ায় উচ্ছ্বসিত সৌদি আরবের প্রবাসীরা। এরই মধ্যে পোস্টাল ব্যালট বিডি অ্যাপে নিবন্ধনও করেছেন অনেকে। তাদের প্রত্যাশা, ভোটে নির্বাচিত সরকার যেন দেশের উন্নয়নের পাশাপাশি প্রবাসীদের উন্নয়নেও সমান তালে কাজ করে। জেদ্দা থেকে জামাল হোসেন স্বপনের তথ্য ও চিত্রে অরিসুল ইসলামের প্রতিবেদন। আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। জুলাই আন্দোলনে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম জাতীয় নির্বাচন হচ্ছে। তাই নির্বাচন নিয়ে দেশের মানুষের যেমন আগ্রহের শেষ নেই, তেমনি অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন প্রবাসীরাও। কারণ এবারই প্রথম ভোট দেওয়ার সুযোগ পেতে যাচ্ছেন প্রবাসী ভোটাররা। প্রবাসীদের ভোট দেওয়ার জন্য পোস্টাল ব্যালট বিডি অ্যাপে নিবন্ধন করতে হচ্ছে। এরই মধ্যে সৌদি আরবের অনেক প্রবাসী নিবন্ধন করেছেন, বাকিরা নিবন্ধনের অপেক্ষায় রয়েছেন। প্রথমবার বিদেশের মাটিতে বসে দেশের নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ তৈরি হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন জেদ্দায় থাকা প্রবাসীরা। পাশাপাশি এমন সুযোগ তৈরি করে দেয়ায় অন্তর্বর্তী সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। 54 বছর পর সর্বপ্রথম এই প্রবাস থেকে ভোট দেওয়ার যে আয়োজন করেছেন, যে সুব্যবস্থা করেছেন, এটার জন্য বাংলাদেশ সরকারকে অত্যন্ত ধন্যবাদ জানাই। আমরাও খুব আনন্দিত, প্রবাস থেকে আমরা ভোট দিতে পারবো, আমাদের ভোটের অধিকারটা আমরা ফিরে পাইছি। নির্বাচিত যে সরকারই আসুক না কেন, তিনি যেন আমাদের প্রবাসীদের উপরে সুদৃষ্টি দেয় এবং সুনজর দিয়ে যেন প্রবাসীদের সসম্মানভাবে আসা যাওয়ার একটা এয়ারপোর্টে ব্যবস্থা করে দেওয়া হয়, এটাই আমার পরবর্তী নির্বাচিত সরকারের কাছে অনুরোধ থাকবে। এই নির্বাচন নিয়ে প্রবাসীদের কিছু প্রত্যাশাও রয়েছে। তারা জানান, আগামীতে যারাই ক্ষমতায় আসুক, সেই সরকার যেন প্রবাসীদের উন্নয়নে কাজ করে। যে সরকারে আসে, কিন্তু প্রবাসী আসলে তো অনেক সমস্যা, এই সমস্যাগুলো যেন সমাধান আর হলো কোনো সরকারই করে না। আমরা এয়ারপোর্টে গেলে যে হয়রানিমূলক যে কার্যকলাপ গুলো হয়, তার সাথে আমরা একটু বিরতি চাই। প্রবাসীরা গেলে লাকিস কাটা, এরপরে মাল চুরি হওয়া, মোবাইলে একটা জায়গা 3টা এইটার মধ্যে ট্যাক্স দেওয়া, দয়া করিয়া এইগুলা যেন প্রবাসীর দিকে খেয়াল রাখা হয় আগামী যে সরকারই যায় না কেন। এছাড়া দেশের বিমানবন্দরে আলাদা ব্যবস্থা সহ প্রবাসীদের জন্য নানা উদ্যোগ গ্রহণের প্রত্যাশাও রয়েছে আগামী সরকারের কাছে। অরিসুল ইসলাম, ৭১। চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।